দন্ত ন দন্ত নতে নিরাপত্তা নতে নির্বাচন এবং আসছে নির্বাচনে এই দুটো নয়, অর্থাৎ নির্বাচন ও নিরাপত্তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ নিরাপত্তার উপরে নির্ভর করছে নির্বাচন এবং সেই সঙ্গে ভোটারদের এবং প্রার্থী উভয় ক্ষেত্রেই কিন্তু এই নিরাপত্তার খুবই জরুরি। প্রার্থীদের নিরাপত্তার উপরে অবশ্য অনেক ক্ষেত্রে ভোটারদের সিদ্ধান্ত হবে যে ভোটাররা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন কিনা, এবং নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ভোটার এবং প্রার্থী উভয়কেই একই সুতোয় নিরাপত্তা দিতে পারবেন কিনা সেই প্রশ্ন রেখে আমরা শুরু করছি আজকের মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান, দেখছি নিউজ 24, এবং আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচন ও নিরাপত্তা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যে অতিথিরা রয়েছেন আমি একটু তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশ থেকে আমার ডানে আছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএনপি। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আরও উপস্থিত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত। আজকে আমাদের এই আয়োজনে আমরা নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আমরা আলাপ করব আজকে। আমি একটু শুরুতে পাপি আপনার কাছে আসতে চাই। অ্যাডভোকেট পাপি, একটু বলবেন যে নারায়ণগঞ্জ 5 আসনের প্রার্থী নিরাপত্তাজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেছেন, যদিও বিষয়টি তার ব্যক্তিগত, কিন্তু তারপরেও কার্যত নিরাপত্তার ঘাটতি সারা দেশেই প্রার্থীদের ক্ষেত্রে আছে বলে আপনি মনে করেন কিনা? আপনি তো 2টা ন যোগ করলেন, আমি তার সাথে 3টা ন যোগ করলাম। আপনি বলেছেন নিরাপত্তা এবং নির্বাচন, আমি যোগ করলাম নাই। তাহলে কি হলো যে নির্বাচনে নিরাপত্তা নাই, 3টা দন্তন্য হয়ে গেল। এখন আপনি যদি বলেন যে কেন নাই, একটা ঘটনা শুধু না, হাদির ঘটনায় শুধু না, বেশ কিছুদিন যাবত, মানে বেশ 20-25 দিন যাবত পার্শ্ববর্তী রাষ্ট্রে শেখ হাসিনা যে আশ্রয় নিয়েছে, আশ্রয় দিয়েছে, তো সেখানে তার বক্তব্য, বিবৃতি, টেলিফোন সংলাপ যেগুলো অডিও ভিডিও ফাঁস হয়েছে, এটা মারাত্মক হুমকি স্বরূপ দেশের একটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক হুমকি। এবং সেই হুমকির অংশ হিসেবে তারা হাদিকে একটা পরিকল্পিত এবং চক্রান্ত সুপরিকল্পিত করে তাকে আক্রমণ করেছে, হত্যা প্রচেষ্টা চালিয়েছে তারা। এখন তাদের এই হত্যা প্রচেষ্টা মানে সফলভাবে যেহেতু যে গুলি করেছে তাকে এখন পর্যন্ত ধরতে পারেনি, তো তাহলে তাদের অনেকাংশে হত্যা করতে যারা এসেছিল তারা খানিকটা সফল হলো। আর আমরা কি করলাম, আমরা টোটাল নিরাপত্তাহীনতার ভিতরেই কিন্তু অবস্থান করছি। আপনি চিন্তা করেন যে একটা পার্টি যখন নির্বাচনী একটা প্রার্থী যখন বের হয়, তার সাথে অনেক নেতাকর্মী সমর্থক থাকে। আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন কে কোন উদ্দেশ্য নিয়ে আসছে? ওর ভিতরে যে এই পার্শ্ববর্তী রাষ্ট্র কর্তৃক রিক্রুট কি যেই সংগঠনে নির্বাচন করবেন না তার দ্বারা রিক্রুট কি দিয়ে আপনি আইডেন্টিফাই করবেন? একটা প্রার্থীর পক্ষে কি আইডেন্টিফাই করা সম্ভব না। আমরা পুরাতন দল হয়ে সম্ভব না। আর নতুন যারা দল হয়েছে তাদের দলে প্রার্থী আসবে যাবে, কর্মী সমর্থক, এটা তাদের এখন এটাই যে কর্মীদের কিভাবে টানবো, ভোটারদের কিভাবে টানবো, চেনা তো পরের কথা। তাহলে আলটিমেটলি হচ্ছে কি, টোটাল নির্বাচন ব্যবস্থায় নিরাপত্তাহীনতার ভিতরে নিমজ্জিত অবস্থায় আমরা বর্তমানে আছি। আর এইটার ভিতর যতক্ষণ আছি, প্রার্থী নিরাপত্তাহীনতা মানে ভোটারদের সংখ্যা উদ্বেগ ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে যায়। স্বাভাবিক কারণে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথম বন্দোবস্ত হচ্ছে সুষ্ঠু নির্বাচন, তারপরে হচ্ছে নিরাপত্তা, প্রার্থী এবং ভোট যারা প্রদান করতে যাবেন। তৃতীয় বিষয় হচ্ছে ভোট যেখানে প্রদান করলেন, যে যেখানে করেছেন নিরপেক্ষভাবে সেই ভোটের ফলাফলটা জনসমক্ষে প্রকাশ করা। তাহলে এই 3টার আপাতত কোনো আলামত সপক্ষে আমি কোনো যুক্তি বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের খুঁজে পাচ্ছি না। জি, আসবো আপনার কাছে। ব্যারিস্টার সানি আব্দুল হক, একটু আপনার কাছে আসি। এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদকেও আমরা দেখেছি নিরাপত্তা চেয়েছেন এবং তিনি ইসির কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার কথা বলেছেন, এবং আরও একজন কিশোরগঞ্জ 4 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী তিনিও নিরাপত্তার কথা বলেছেন, তিনিও নিরাপত্তা চেয়েছেন। এটি কি আসলে শুধুমাত্র হাদির উপরে হামলা হওয়া বা সম্প্রতি যেই ঘটনাগুলো ঘটে গেল তার উপরে ভিত্তি করে কি আসলে সারা দেশের সকল প্রার্থী বা কিছু প্রার্থী তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? জি, ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। দেখুন, এই নির্বাচনকে কেন্দ্র করে যেমনটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টির হওয়ার কথা ছিল, সেই জায়গায় আসলে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। এবং সঙ্গত কারণেই আপনি যেমনটা বলছিলেন যে শরীফ ওসমান হাদির উপরে যে তার উপর যে হত্যা চেষ্টা করার প্রয়াস চালিয়েছে,
তার অবস্থা খুবই সংকটাপন্ন। এটা তো সকল প্রার্থী শুধু নয়, ভোটার এবং জনমনে একটা আতঙ্ক বিরাজ করছে। এটা নিঃসন্দেহে একটা উদ্বেগজনক একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। তো বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে যদি আপনি যারা একটু বিপ্লবী ধাঁচের বা একটু এই জুলাইকে যারা খুব গাঢ়ভাবে ধারণ করে, শরীফ ওসমান হাদি, একজন আমাদের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, হাসনাত আবদুল্লাহ, যাদেরকে এই জুলাই আন্দোলনের ফ্রন্ট ফাইটার হিসেবে গণ্য করা হয়, তো তাদের জীবনের আশঙ্কা তো আসলে তুলনামূলক বেশি রয়েছে। আমরা সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়েই যাচ্ছি। তো আমরা আসলে এটার একটা অবসান চাই, কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে না অবসান কি সম্ভব আদৌ? অবসান আমি তো পার্সোনালি এর কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। যতই বলা হোক না কেন সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কোনো উদ্বেগের কারণ নেই, আমি এটা দেখি না। বরং আমরা দেখছি সিইসির পক্ষ থেকে অর্বাচীন কথাবার্তা, তারা মানুষকে জাস্ট একটা নাম্বার আকারে, একটা সংখ্যা আকারে দেখছে। এর আগেও ঘটেছে শামস কিবরিয়া মারা গেছেন, অমুক মারা গেছেন, এইগুলো বলা আসলে তো একটা জাস্টিফাই করার একটা প্রয়াস, তো যেগুলো তো কাম্য নয়। তো আমরা আরও বেশি দায়িত্বশীল আচরণ এবং দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করি, এবং একটা মিনিংফুল ইলেকশন জন্য পার্টিসিপেট করার জন্য যে ধরনের পরিস্থিতি হওয়ার দরকার আছে, এই অবস্থা বাংলাদেশে এখন বিরাজ করছে না। এবং আমি মনে করি না এই অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার খুব ব্যাপক পরিবর্তন আনতে পারবে বলে আমি মনে করি না। এই জন্য আমাদের আশঙ্কা রয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আসি একটু। আমরা এর আগেও শুনেছি অপারেশন ডেভিল হান্টের কথা। হঠাৎ করে অনেক দিন পর গত 2-3 দিন ধরে অপারেশন ডেভিল হান্টের কথা শোনা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অপারেশনটি চালাচ্ছে, এবং নির্বাচন কমিশন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত আসলে কেন করতে পারছে না, এর প্রভাব কি আসলে সামনে নির্বাচনে পড়বে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, গত 1 বছর বেসিক্যালি দেশে একটা মব রাষ্ট্র চলেছে। রাষ্ট্র নিজেকে শক্তিশালী করেনি, সরকার নিজেকে শক্তিশালী করেনি। আন্দোলন করতো ছাত্র জনতা, সচিবালয় যখন তখন ঢুকে পড়েছে, পুলিশকে যখন তখন হুমকি দেওয়া হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে গালিগালাজ করা হয়েছে। সেগুলোর অনেকগুলো ক্ষোভ থাকতে পারে, কিন্তু আপনি যখন রাষ্ট্র কাঠামো চিন্তা করবেন, এই জিনিসগুলোকে ধ্বংস করে, বিনষ্ট করে, দুর্বল করে আপনি কিন্তু রাষ্ট্র কাঠামো চালাতে পারবেন না। রাষ্ট্র চালাতে গেলে আপনার অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক লাগে, এনএসআই, ডিজিএফআই, পুলিশ। হ্যাঁ, সেগুলো এর আগে বলা যেতে পারে পলিটিক্যালি অ্যাবিউজ হয়েছে, মিসইউজ হয়েছে, কিন্তু ওদেরকে বাদ দিয়ে তো আপনি চলতে পারবেন না। 10টা ক্রিমিনালের মধ্যে একজন গোয়েন্দা ঢুকানো থাকে, এসপিওনাজ। সে বড় বড় ক্রাইমগুলোর খবর অ্যাডভান্স জানিয়ে দেয়, সে ট্র্যাপ করে অপরাধীদের। তো সেই নেটওয়ার্কগুলো আমার ধারণা সরকারের সাথে সিনক্রোনাইজ হচ্ছে না। এবং বর্তমান সরকারও প্রশাসনকে শক্তিশালী করা, মোটিভেট করা, পুলিশকে শক্তিশালী করা, মোটিভেট করা, সেনাবাহিনীকে শক্তিশালী করা, মোটিভেট করা, সবগুলোকে একভাবে নিয়ে হলিস্টিকলি রাষ্ট্র চালানো, সেটার দিকে কখনো আগায়নি বর্তমান সরকার। কখনোই একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট হোক সেদিকে দেশকে নিয়ে যেতে চায়নি। তারা একটা অস্থিরতার মধ্যেই দেশকে রেখেছে, সেটাকে অ্যালাউ করেছে। কেন চায়নি? এটার আসলে প্রশ্নের উত্তরটা আমিও কখনো পাই না, কেন চাইনি। এই কেনটার একটা ব্যাপার হচ্ছে, যারা সরকার নিয়োগকর্তা তারা চায়নি, তাদের, এবং যারা এই সরকারের কাছের লোক তারা মাঠে যখন আন্দোলন করছে, পুলিশ তাদেরকে লাঠিচার্জ করলে সরকার সেটা অ্যালাউ করবে না স্বাভাবিকভাবেই। তো সেখানে একটা দৃঢ়তার দরকার ছিল, একটা ইনক্লুশন দরকার ছিল, একটা দেশ বাঁচানোর জন্য ওভাররাইডিং প্রায়োরিটি পলিসি দরকার ছিল। সেই দেশ বাঁচানোর পলিসিতে সরকার হাঁটেনি, সরকার দেশ ধ্বংসের পলিসিতেই হেঁটেছে, যার ফলে আজকে রাষ্ট্র দুর্বল হচ্ছে। আজকে একটা যুদ্ধ টাইপ অবস্থা সৃষ্টি হয়ে গেছে। শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক না থাকলে ক্রাইম বাড়ছে, এবং সবার মধ্যে শঙ্কা। আজকে দেখেন, আজকে যারা প্রার্থী তারা আশঙ্কায় আছে, জাতীয় পার্টিও নিরাপত্তাহীনতায় আছে, এনসিপিও নিরাপত্তাহীনতায় আছে, অন্য সকল দলই নিরাপত্তাহীনতায় আছে। অত সরকার কিন্তু এনসিপির, সরকার কিন্তু আন্দোলনকারীদেরই, যারা আন্দোলন করেছিল। সরকার থাকা অবস্থায়ও তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। ভোটের সময় মোস্ট ইম্পর্টেন্ট তফসিল দেওয়ার পরে, কারণ কনস্টিটিউশনের ইলেকশন কমিশনের জন্য সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার আছে, এবং ইলেকশন কমিশনের আর্টিকেল 118(4) সাব আর্টিকেল 4 বলছে যে ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। এটা জুডিশিয়ারির ক্ষেত্রে বলা আছে, আর ইসির ক্ষেত্রে বলা আছে। আর্টিকেল 118 সাব আর্টিকেল 5 বলছে সুপ্রিম কোর্টের জাজরা যেভাবে রিমুভ হবে, ইসি কমিশনাররা সেইভাবে রিমুভ হবে। স্ট্যাটাসটা কোথায় উঠিয়ে দিয়েছে। আর্টিকেল 120 বলছে যত স্টাফ লাগে দিতে হবে তাকে, রাষ্ট্রপতি দিতে বাধ্য থাকবেন, শ্যাল।
আর্টিকেল 125 বলছে ডিলিমিটেশন বা অন্যান্য বিষয়ে ইসি যে নির্দেশগুলো দিবে সেগুলোর বিরুদ্ধে মামলা করা যাবে না, বা মামলা করলে আদেশ দেওয়ার আগে ইসিকে শুনানি করতে হবে, আউস্টিং ক্লজ দিয়ে দিয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল 126 বলেছে অল এক্সিকিউটিভ অথরিটি শ্যাল অ্যাসিস্ট ইসি। তাহলে ইসি এখন ঠুটু জগন্নাথ হয়ে থাকবে, না সকলের অ্যাসিস্ট নিয়ে ভোটের জন্য দেশের নিরাপত্তা নিশ্চিত করবে, রাজনীতিবিদের নিরাপত্তা নিশ্চিত করবে? ইসি তো সেক্ষেত্রে আমি মনে করি সম্পূর্ণভাবে ব্যর্থ হতে যাচ্ছে, এবং ব্যর্থটা সেলফ পারপিচুয়েটেড। এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি, গভীর আচ্ছা, ষড়যন্ত্র। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলাপ করব এবং সবার সঙ্গে আলাপ করব, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন নির্বাচনের নিরাপত্তা থাকছে বাকি আলোচনার সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 চলছে মধ্যমতে ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমরা কথা বলছি নির্বাচন ও নিরাপত্তা নিয়ে। অ্যাডভোকেট পাপি, আপনার কাছে আসতে চাই। আজকেই পররাষ্ট্র মন্ত্রণালয় সকল দূতাবাসকে নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা ইস্যুতে আশ্বস্ত করেছে। এমন আসলে কেন করতে হলো, বা আদৌ আসলে এরকম করার কোনো নিয়ম নীতি কোনো কিছু অতীতে ছিল কিনা বা আছে কিনা? এটা না, গতকালকে যেহেতু সবাই হাদি হত্যার বিচারের দাবিতে একটা দূতাবাস ঘেরাও করছে, সেখানে আবেগ অনুভূতি থেকে স্বতঃস্ফূর্ত কিছু বক্তৃতা আসছে। যেই বক্তৃতাতে ভারত সাথে সাথে তাদের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এবং তাদের সরকারের পক্ষ থেকে ভারত সরকারের ব্যাপারেও প্রতিক্রিয়া ব্যক্ত করছে। করার কারণে, স্বাভাবিক কারণে জিনিসটা আমলে আসছে, এবং সব দূতাবাস সেই ব্যাপারে তখন একটা সতর্কতার ব্যাপার নিয়ে, তারপর তাদের নিরাপত্তার ব্যাপার নিয়ে তারা চিন্তার যে সূত্রপাতটা হয়েছে সেখানে। আসলে এখানে ব্যাপারটা হয়েছে কি, যে বাংলাদেশ সরকার, রাষ্ট্র এবং প্রশাসন যারা সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটালো তাদের চেয়ে অনেক দুর্বল। কারণ তাদের নাকের ডগা দিয়ে স্মুথলি, স্মার্টলি, নিরাপদ সহকারে তারা কিন্তু অন্য নিরাপদ জায়গায় চলে গেল। এখন আপনি যতই ওই মোটর সাইকেলের নাম্বার প্লেট বাহির করেন, আপনি ডুবুরি দিয়ে অস্ত্র বাইর করেন, গুলি খুঁজে নিয়ে আসেন, আর 14 গোষ্ঠী ধরে টান দেন, আসল জায়গাটা কি? সরকার, প্রশাসন, রাষ্ট্র টোটালি ব্যর্থ। তাহলে একজন ব্যক্তির ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, বিডিআর বলেন, বিডিআর তো বর্ডার রক্ষার একটা ব্যাপার আছেই। তাছাড়া এই বাংলাদেশের 18 কোটি মানুষকে নিরাপত্তা ম্যান টু ম্যান দেওয়া কি পসিবল? সম্ভব না। কিন্তু এখন এই যে একটা অসম্ভব ব্যাপার, এটা পরিবেশটা সুস্থ থাকলে হয় কি, পরিবেশটা সুস্থ থাকলে তখন এই নিরাপত্তার উদ্বেগ প্রকাশ করতে হয় না, এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে না। হাদির মতো একটা সুস্থ, সবল, স্বাভাবিক, দেশপ্রেমিক এবং একটা সৎ ছেলেকে আজকে যে হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় শেষ প্রহর গুনতে হচ্ছে, রাষ্ট্র যেখানে উদ্বিগ্ন, জনগণ যেখানে উদ্বিগ্ন হাদির জীবন নিয়ে এবং বেঁচে আসা, ফিরে আসা নিয়ে, এইরকম পরিস্থিতির কারণে কিন্তু এই পরিস্থিতিটার উদ্ভব হয়ে গেল। এখন এটা সরকার, নির্বাচন কমিশন যেটা বলছে এক ক্ষেত্রে অর্বাচীনের মতো বলছে, আবার একটু চিন্তা করলে যে ভোটারদেরকে যাতে উদ্বিগ্ন না হয়, জিনিসটা খুব বিচ্ছিন্ন ঘটনা বলে বলতে গেছে। কিন্তু ব্যাপারটা তো সুপরিকল্পিত ঘটনা, এবং এইটা তো কিলিং, হত্যা প্রচেষ্টাটার খুব সুপরিকল্পিত ভাবেই আসছে। এবং এটা হাদির প্রত্যেকটা বক্তৃতা, তার 20 দিন আগের বক্তৃতাগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে তাকে ফোনও নিশ্চয় দিচ্ছিল, আলামত সে পাচ্ছিল, এবং সে একবারে ভবিষ্যৎবাণীর মতো করে বলে গেছে যে তাকে হত্যা, জিহাদি মৃত্যু অনেক ভালো, ওই 80 বছর বয়সে স্বাভাবিক মৃত্যুর চেয়ে, তারপরে মৃত্যুর পরে তার ইনকলাব মঞ্চ কি করবে, দেশের নাগরিকের কাছে কি প্রত্যাশা থাকবে, তার সন্তানকে কে দেখবে, একবারে প্রত্যেকটা জিনিস পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায় বক্তৃতাগুলো শুনলে, যে এত গুছায় বাছায়, যে তার মৃত্যুটা একটা নিশ্চিত পথে মনে এগোচ্ছে, আগের থেকে সে টের পেয়ে যাচ্ছিল। তো টেরটা পাচ্ছিল কিভাবে? আল্লাহ একটা জানান দেয় অন্তরের ভিতরে, সেটা এক জিনিস। আর দ্বিতীয়ত ফোন টোন, যে কোনো একটা সিমটম, সন্ত্রাসীরা থ্রেট এগুলো তো নিশ্চয়ই করছিল, না করলে এইভাবে মৃত্যু নিয়ে ভাবতে হলো এত অল্প বয়সে কেন? জি, ধন্যবাদ। সানি, আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে আজকে আমরা দেখতে পেয়েছি রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ নিয়োগের জন্য চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশন। সেখানে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ নথিগুলোর নিরাপত্তা এবং একই সঙ্গে যাদেরকে নিয়োগ করা হয়েছে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে তাদের নিরাপত্তার জন্য, যেখানে প্রার্থীর নিরাপত্তা নিয়ে আসলে আমাদেরকে টকশোতে কথা বলতে হচ্ছে, বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি রাজনীতি
বিশ্লেষক বা রাজনীতিবিদ যারা আছে তারা কথা বলছে, সেখানে নথির নিরাপত্তা এটাও কি আসলে অনেক বড় চ্যালেঞ্জ হবে কিনা নির্বাচন কমিশনের জন্য? জি সার্টেনলি, বাংলাদেশে যে কোনো কিছু, এটা গুডস, প্রোডাক্টস, হিউম্যান লাইফ, এটা প্রার্থী হোক, ভোটার হোক, যেখানে সিকিউরিটির প্রশ্ন সেখানেই ওটা হীনতা আছে। নিরাপত্তার যেখানে জরুরত আছে ওখানেই ওটার ল্যাকিং আছে। এটা আনফর্চুনেটলি সারা বাংলাদেশের একটা চিত্র। এটা পলিটিক্যাল স্ফেয়ারে বলেন, যে কোনো প্রাইভেট লাইফে, সব কিছুতেই এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা যেমনটা শক্তিশালী গভর্নেন্স আশা করেছিলাম তেমনটা তো পাইনি। একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। নির্বাচনে আর 1.5 মাস মতো সময় আছে, 2 মাসের চেয়ে কম সময়। এখনও প্রার্থীরা চিন্তা করছে যে সে আসলে জীবনে নিরাপদভাবে সে ক্যাম্পেইন করতে পারবে কিনা। যারা ভোটার তাদের মধ্যে আশঙ্কা রয়েছে। ইনফ্যাক্ট এই পুরো নির্বাচন প্রক্রিয়াকেই একটা কেমন জানি নির্বাচন আদৌ হবে কিনা, এটা অলমোস্ট $1 মিলিয়ন কোয়েশ্চেন আর কি। হ্যাঁ, আমরা তো বিভিন্ন সফর হয় আমার নির্বাচনী এলাকায় যাওয়া পরে, তো মানুষের সাথে গণসংযোগের পরে কোনো একটা ফাঁকে কিন্তু জিজ্ঞাসা করে ফেলে যে ভাই ইলেকশনটা কি হবে মনে হচ্ছে। এটা শুধু সাধারণ ভোটারদের মধ্যে না, অনেক প্রার্থী এবং অনেক সিনিয়র নেতাদের মধ্যেও, এই রাজনৈতিক নেতাদের মধ্যেও একই প্রশ্ন আসে, নির্বাচন আদৌ হবে কিনা। তো এটা সরকার এটা ব্যর্থ বলবো এই জায়গাতে আমি, যে জনমনে একটা স্বস্তি জায়গা তৈরি করতে পারে না, একটা বিশ্বাসের জায়গা, যে একটা কনফিডেন্স দিতে পারে না যে আসলে নির্বাচন, ইলেকশন ইজ রিয়েলি গোয়িং টু হ্যাপেন। জি, ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, একটু আপনার কাছে আসি। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি জাপা 14 দল নিষিদ্ধের দাবিতে নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয় আইনি নোটিশ পাঠিয়েছে। 36টি দলের সমন্বয়ে জুলাই ঐক্য তারা পাঠিয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা কি বলবেন? জি, আমি ব্যারিস্টার সানির সাথে একটা বিষয়ে একমত। নির্বাচন নিয়ে সবার মধ্যে শঙ্কা দেখা যাচ্ছে। এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল 2-1টা ছাড়া কোনোটাই কিন্তু ভোটের তফসিল পিরিয়ডে শঙ্কা থাকতো না। কারণ সরকার নির্বাচনের আগে, নির্বাচনের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা সমঝোতা। 2008 সালের নির্বাচন অনেকে বিতর্কিত বলতে পারে, আপনারা বলবেন, কিন্তু তারা কিন্তু সমঝোতায় ছিল যে আমরা ভোটে যাব। ওই ইলেকশনে বিএনপি যে ভালো রেজাল্ট করবেন এটা বিএনপি জানতো, কিন্তু ভোটে গিয়েছে কেন? যে ওই ফেসটাকে চেঞ্জ করতে হবে, ওই রিজিমটাকে চেঞ্জ করতে হবে। সেরকম কোনো সমঝোতা বর্তমান সরকার কারোর সাথে সকলের সাথে করেনি। এখন আসেন, জাতীয় পার্টিকে ব্যান করার দাবি তো অনেক উঠেছে, এটা উঠতেই পারে এবং এর পিছনে অনেকে যুক্তি দেখাতে পারে, কিন্তু বিষয়টা আইনগত। রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অর্ডার্স, যেটা অর্ডার আছে সেটার 1972-তে বলা আছে কোন কোন কারণে ব্যান নিষিদ্ধ হতে পারে। সন্ত্রাস বিরোধী আইনে বলা আছে কোন কোন কারণে ব্যান নিষিদ্ধ হতে পারে। ইন্টারেস্টিং হলো, কোথাও অস্থায়ী ব্যান বলে শব্দটা নাই, কিন্তু আওয়ামী লীগকে অস্থায়ী ব্যান করা হয়েছে, যেটা আসলে চ্যালেঞ্জ করার মতো। আমি আইনজীবী হিসেবে আমার একটা ব্যাখ্যা। তো জাতীয় পার্টিকে যেসব কারণে ব্যান করা যেতে পারে সেরকম কোনো অভিযোগই কেউ তৈরি নেই। জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা ভোটে বিগত সময় অংশগ্রহণ করেছে, সেটা ক্রাইটেরিয়ার মধ্যে কখনোই পড়ে না। সো এই আবেদন বা অভিযোগ বা অনুযোগের ক্ষেত্রে ভোটাররা রেসপন্ড করতে পারে, কিন্তু নির্বাচন কমিশন তো তাদের রেসপন্ড করতে পারে না, কারণ তারা তো আইনগতভাবে এটা কনসিডার করতে পারবে না। তারপর নির্বাচন কমিশন ভয়াবহ শপথভঙ্গের কাজ করেছে। আমি বলবো তারা হুমকিতে পড়ে আমাদেরকে মিটিংয়ে ডাকে। ওই যে বললাম সমঝোতা তো আপনি প্রথমে তো আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন, এখন আবার অনেককে ডাকছেন না, অনেককে বাদ দিচ্ছেন, তাহলে আপনি তো একটা হসপস তৈরি করে ভোটের দিকে যাচ্ছেন। আপনি ভোটের আগে সবাইকে নিয়ে আসবেন যে করে পারেন, যেভাবে পারেন। তো সেটা সরকারও করেনি, নির্বাচন কমিশনও করতে পারে। সিম্পল, প্লেন সিম্পল। যেই নির্বাচন কমিশন একটা নিবেদিত দলকে আলোচনা ডাকতে সাহস পায় না মবের ভয়ে বা কোনো দলের হুমকিতে, সেই নির্বাচন কমিশন 42,000 সেন্টারে ভোট করবে কিভাবে সম্ভব? ওখানে যখন মারামারি হবে তারা কিভাবে ডিসিশন নেবে? শেষ একটা কথা, নিরাপত্তার জন্য সবাই পুলিশ চাচ্ছে, রিটার্নিং কর্মকর্তারা পুলিশ চাচ্ছে। পুলিশ কোথায় পাবেন আপনি? গত 1 বছরে কি পুলিশ বাড়ানো হয়েছে? বাংলাদেশের ইকোনমি কি আরো 2 লাখ পুলিশ এফোর্ড করতে পারবে? এই যে নিরাপত্তার অধিক্ষেত্রটা বেড়ে গেছে, আনসেফটির অধিক্ষেত্র বাড়তে বাড়তে এখন ব্যক্তি পর্যায়ে চলে আসছে, তো সকলকে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন? অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি যাবো। বিরতির পর যখন আসবো তখন থাকছে বাকিটা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছি নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা একদম শেষ মুহূর্তে আছি, তো আমি এবার একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনাকে দিয়ে শুরু করতে চাই। জামাতে ভোট দিলেই জান্নাত নিশ্চিত, এটা কি নির্বাচনী
প্রচার প্রচারণার ক্ষেত্রে বা নির্বাচনী বিধিমালার কোনো জায়গায় কোনো ধরনের লঙ্ঘন হয় কোথাও? দেখুন, নির্বাচনের আচরণবিধির বড় ইন্টারপ্রিটেশন করলে অনেক কিছু এর মধ্যে পড়ে যাবে, কিন্তু আসলে নির্বাচন আচরণবিধি মেনে কখনোই করা হয় না, করা যায় না, করা সম্ভব না। তো সেক্ষেত্রে যেমন আমাদেরকে বলা হয় 5টা মোটরসাইকেলের বেশি একসাথে থাকবে না। এখন আমি দুর্গম একটা এলাকায় যাব, আমি জানি সেখানে আমার প্রতিপক্ষ অ্যাটাক করতে পারে, আমাকে সেখানে 100 লোক নিয়ে যেতে হবে। আমি আচরণবিধি ভেঙে হলেও 100 লোক নিয়ে গিয়েছি অনেকবার, যেহেতু আমি অনেক উপনির্বাচন করেছি, আমার অভিজ্ঞতা আছে। আমি মনে করি ভোটের সময় এগুলো হবে, এগুলো কোনো বড় ইস্যু না। শোনেন, এই ভোটের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে হ্যান্ডেল করার মতো সক্ষমতা সরকারের নাই, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে গিয়ে আরেকটি সমস্যা হচ্ছে, গত আন্দোলনে যারা অসাধারণ ভূমিকা রেখেছে তাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং তারা রক্ত দিয়ে রেডি ছিল, কিন্তু ভোটের মাঠে গিয়ে তারা কিন্তু আশানুরূপ ফল অনেকেই পাবে না। তাদের মধ্যে একটা অগ্রিম হতাশা কাজ করছে, ভোটের দিন একটা হতাশা কাজ করবে, ভোটের পরে একটা হতাশা কাজ করবে। শেষ করে দিচ্ছি, সব সমঝোতা হওয়া উচিত ছিল, ওদেরও অবস্থান কিভাবে রাখা হবে, সকল দল মিলে কিভাবে জুলাই যোদ্ধাদের সংসদে পাঠাবে সেটারও একটা সমঝোতা হওয়া উচিত ছিল। জুলাই যোদ্ধারাও সকলকে আঘাত করে সম্ভাবনা নষ্ট করেছে, আবার অন্য দলগুলোও তাদেরকে ঠিক সেইভাবে করে সংরক্ষণ করে নাই। জি, ধন্যবাদ। ব্যারিস্টার সানি, আপনার কাছে একটু আসে, একদম ছোট করে জানতে চাই, দাড়ি টুপি দিয়ে রাজাকারদের প্রতীক বানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘৃণা প্রদর্শন করা হচ্ছে। তো স্পেসিফিক জিজ্ঞেস করছি, শুধুমাত্র দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক হিসেবে দেখানোর মধ্য দিয়ে একটি গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিনা? দেখুন, কালচারাল, অর্থাৎ শুধু দাড়ি এবং টুপি রাজাকারের প্রতীক কেন হবে? এটা আনফরচুনেটলি এরকম একটা পিকচার ড্র করা হয়, পোর্ট্রে করা হয়। আনফরচুনেটলি আমরা বিভিন্ন মুভিগুলোতে বা বিভিন্ন স্কাল্পচারে এইসব দেখেছি। রাজাকার অর্থই ক্লিন শেভড হবে না, মাথায় টুপি থাকবে না, এরকম সাধারণত দেখানো হয়। এটা খুব আনফরচুনেট, আমরা প্রত্যাশা করি না। তবে এই কালচারাল যে ফ্যাসিবাদ, এখান থেকে আমাদের বেরোতে হবে। এটাকে আমি ওইভাবে পাঠ করি যে এটা একটা কালচারাল ফ্যাসিজম। তো আমরা এরকম একটা যে বৈষম্যহীন সমাজ চাই, এরকম যে আন্দোলন হয়েছে, এটার একটা অংশ যে আমরা যদি শুধুমাত্র মানে কোনো একটা রাজনৈতিক জায়গায় শুধু না, এটা কালচারের মধ্যে এমন করে ঢুকে গেছে, আমরা এখান থেকেও বেরোতে চাই। তো এই জায়গাতেই আসলে কালচারাল ফ্যাসিজমকে রুখে দাঁড়াতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট পাপিয়া, আপনার কাছে একটু আসতে চাই, এই যে নিরাপত্তা এবং নির্বাচন বা নিরাপত্তাহীনতা, প্রার্থীরা নিরাপত্তা পাচ্ছে না, এরকম অবস্থায় 25 ডিসেম্বর তারেক রহমান দেশে আসছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সব কিছু মিলিয়ে আসলে তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? এটা তারেক রহমান সাহেব যখন আসবেন, আসার তো প্রস্তুতি দলের পক্ষ থেকে আছে। আর সবচেয়ে বড় কথা কি, আল্লাহ যার ভাগ্যে যেটা নির্ধারণ করে রেখেছে, এটা খণ্ডানোর মালিক আপনিও না আমিও না, স্বয়ং বিধাতা, এটার উপরে কোনো কথা নেই। তবে আমি একটু দুটো কথা বলতে চাই, যে জামাতের জান্নাতের ব্যাপার যেটা বললেন, শামীম পাটোয়ারির তো পুরানো ফ্রেন্ড জামাত ইসলাম, 86-এ প্রথম ওদেরই ফ্রেন্ড ছিল, 86-এ নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা গৃহযুদ্ধ বাঁধার মতো একটা ব্যাপার। মসজিদে নামাজ পড়তে যাবে মুসল্লি, ওইখানে যদি দাঁড়িপাল্লার একজন ভোট চায় ফতুয়ার ভিতরে, ইয়ের ভিতরে, ওই যে শুক্রবারে যেটা বয়ান করেন, বয়ানের ভিতরে যদি দাঁড়িপাল্লার ভোট চায়, তাহলে অন্যান্য মুসলমান যে অন্য দল করে, এখানে বৈষম্য হলো না? মসজিদে হাতাহাতি হয়ে যাচ্ছে। এমন অনেক প্রার্থী আছে দাঁড়িপাল্লা, তারা বলছে যে এখানে যদি মিটিং করতে না দেওয়া হয়, মসজিদের ভিতরে ভোট চাইতে না দেওয়া হয়, তাহলে নামাজ হবে না, এরকম পর্যন্ত হুমকি দিচ্ছে। আর আমাদের অলিয়া উলিয়া শাহজাহান সাহেব, উনি তো বলছে আমি আসার সাথে সাথে বৃষ্টি থেমে গেল, এবং আল্লাহ স্বয়ং নাইবে এসেছে ওদের জিতানোর জন্য। আমির হামজার বক্তব্য, এগুলো তো মুসলমানদের ভিতরে বিভক্তি শুধু না, ইসলামকে বিতর্কিত করছে এবং হিন্দু ধর্মাবলম্বীকেও কিন্তু বিতর্কিত করতেছে। সৎলোকের আইন চাই, কোরআনের শাসন চাই। তা আমার কৃষ্ণ দাদার হাতে, নন্দী দাদার হাতে কোরআনটা কি নিরাপদ হবে? হবে না। ওনার যেটা ধর্মগ্রন্থ আছে গীতা, সেটা ওনার স্বর্গ, সেটা ওনার ধর্মের বয়ান মাফিক উনি পাবেন। এখন সৎলোকের শাসন, কোরআনের আইন, হিন্দু শাখা খুলুক, অমুসলিম শাখা খুলুক, বৌদ্ধ শাখা খুলুক, আলটিমেটলি কোরআন এবং মুসলিমকে বিভক্তির ভিতরে সুপরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিভাজন, ইসলাম ধর্মটাকে নিয়ে বিভাজনের পথ তৈরি করছে জামাত ইসলাম। এটা নতুন না, তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা এটা করে। এবং দেখেন, শাহরিয়ার একটা অ্যাডভোকেট ব্যারিস্টার, সে কি বলছে যে সে হাসরের ময়দানে দাড়িপাল্লা ছাড়া কোনো কিছুই থাকবে না। অতএব জান্নাত পেতে গেলে এখনই হচ্ছে জামাত ইসলাম, জান্নাত যদি না পান, এবার বাংবুল তুলে বলছে
না চান অন্য দল করেন। তাহলে এটা চিন্তা করেন। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের নায়েবে আমি লতিফুর রহমান সাহেব বলছে যে বিএনপি করবেন, হজ করবেন, নামাজ পড়বে, এটা হবে না। কারণ হজ নামাজ জায়েজই হবে জামাত ইসলাম করলে, নাহলে আল্লাহর দরবারে জায়েজই হবে না। তাহলে এই যে নায়েবে আমি লতিফুর রহমান, এই যে ধৃষ্টতা, আমি ইসলামিক অরিজিনালি যারা ইসলামের সেবক এবং ইসলামের নবী রসুলের বিধান মাফিক যে পরিচর্যা করেন আলেম ওলেমা মাশায়েখ, ওনারা এখনো কেন নীরব আছে এই জিনিসটা আমি বুঝলাম না। যে দেশে আসলে ধর্ম নিয়ে গৃহযুদ্ধ লাগবে এবং মসজিদে মসজিদে দাঙ্গা বাঁধবে এবং মুসলমানিত্ব রক্ষা করবে না এদের এই হচ্ছে ভোট কেন্দ্রিক যে ইসলামের অপব্যাখ্যা নিজের স্বার্থ হাসিলের জন্য, এইটার মূল্য দিতে হবে। এই জন্য সরকারের উচিত ছিল সংস্কারের ভিতরে ধর্মের, ইসলাম এবং যে কোনো ধর্মকে নিয়ে অপব্যাখ্যা এবং রাজনৈতিক স্বার্থ হাসিল যাতে করা না হয় এটার ব্যাপারে মাদ্রাসার ছাত্রদের ইউজ না করা হয় মিটিং মিছিলে, এটা একটা সংস্কার আসা উচিত ছিল। তো ইনারা তো এজেন্ডা ভাবিক সংস্কার নিয়ে আসছে, রাজনৈতিক দলের কোনো সংস্কার এনারা করেননি এবং আনেননি। আমরা একদম শেষ মিনিটে আছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছে একটু এক কথাই জানতে চাই, বর্তমান নির্বাচন কমিশনের উপরে জাতীয় পার্টির আস্থা আছে কি নেই? এক কথা দেখুন, কখনো নির্বাচন কমিশন একা ভোট করতে পারে না। সরকার সহযোগিতা করলে নির্বাচন কমিশন ভোট করতে পারবে। বর্তমান সরকার ইসলামিস্টদের হাতে জিম্মি, প্র্যাকটিক্যালি ওই যে আপা বললো না, ওই সংস্কার করার চিন্তাও করতে পারবে না। তো সেই সরকার নির্বাচন কমিশনকে ওই পথেই ধাবিত করার চেষ্টা করবে। সরকারকে এবং নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন করে দেখাতে হবে তার সুষ্ঠু নির্বাচন করেছে। এটা না হওয়া পর্যন্ত কিন্তু কেউ আমরা বলতে পারবো না। এই কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতে হবে কাদম্বিনী মরে নাই। সরকার এবং নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভোট করে প্রমাণ করতে হবে তারা সুষ্ঠু ভোট করতে চেয়েছে। এক্ষেত্রে আমি মনে করি আমরা যোজন যোজন দূরে আছি। এবং শেষ করে দিচ্ছি, এটা শুধু আমি বলছি না, সরকারের বন্ধুরাও বলছে। জি, ব্যারিস্টার সানি, একই প্রশ্ন। আচ্ছা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে শেষ করতে হবে। আমি খুবই দুঃখিত। নিশ্চয়ই আমরা এই প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে পরে আবার নিব। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রবি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পেলসি নতুন বাংলাদেশ। শুভরাত্রি।